নমস্কার, আপনারা দেখছেন কফি উইথ বোস। আজকে আমাদের একটি স্পেশাল এপিসোড। 1971 সালে যে ভারত পাকিস্তান আমরা যে যুদ্ধের কথা শুনি, সেই যুদ্ধের ব্যাটেল গ্রাউন্ডে যিনি উপস্থিত ছিলেন সশরীরে, সেরকম একজন মানুষ আজকে আমাদের অতিথি হিসাবে আজকে আছেন। সেই 1971 সালের যুদ্ধে বীর চক্র পাওয়া বিমল চন্দ্র সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের এইখানে উপস্থিত হওয়ার জন্য। অনেক কিছু, অনেক গল্প আমাদের আপনার সঙ্গে জানার আছে, আপনার সঙ্গে করার আছে নিশ্চয়ই। প্রথম যে মানে আমাদের যে প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এই যে ইন্ডিয়ান নেভি, এটা তো একটা মানে স্বপ্নের ব্যাপার। এই স্বপ্নের ব্যাপার যে ইন্ডিয়ান নেভিতে যে যোগদান আপনি করলেন, এটা মানে কি, কোন ঘটনা থেকে বা কে বা কারা উৎসাহিত করেছিল ইন্ডিয়ান নেভিতে আপনার? অ্যাকচুয়ালি 1962 সালে আমার ছোটোবেলার থেকে হয়তো আমার মনের মধ্যে মানে এটা ছিল যে আমি ডিফেন্সে জয়েন করব। জানি না 1962 সালে যখন চীন আমাদের দেশকে আক্রমণ করলো, আমি জলপাইগুড়িতে জন্ম আমার, আমি জলপাইগুড়ির ছেলে। জলপাইগুড়িতে আমি দেখেছি কীভাবে সৈন্যরা তারা বড় বড় ট্রাকে করে যাচ্ছে, যুদ্ধ সামনে এসে আমরা তখন তো কিছু ছিল না রেডিও ছাড়া, রেডিওতে শুনতে পাচ্ছি সমস্ত কিছু যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, চীন আমাদেরকে করেছে। আমার তখনই মনে হলো যে আমার যুদ্ধে যাওয়া প্রয়োজন, কিন্তু যাবো কী করে, আমাদের জয়েন করতে হবে কিছুতে। আমার কিন্তু একটা জিনিস ছিল, আমি ছোটোবেলা থেকে কেন জানি না, জয়েন দ্য নেভি অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড, এই একটা ওয়ার্ড আমার সবসময় কানে বাজত। আমাকে সেই জন্য আমি আর্মি এয়ারফোর্সের দিকে আমি তাকালামই না, আমি জাস্ট স্ট্রেট ওয়ে আমি চিন্তা করলাম যে না, আমাকে ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে হবে এবং দেশকে সেবা করতে হবে, দেশের জন্য আমাকে করতে হবে। সেইভাবেই আমার ইন্সপিরেশনটা ওইখান থেকে আসে 1962 ওয়ার। আচ্ছা, 1962 সালের যে যুদ্ধ, সেই সময় থেকে আপনার মনে হলো বা নেভির সঙ্গে অনেকটা বড় স্বপ্ন জড়িয়েছিল, যে দেশকে দেখার, সারা পৃথিবীকে দেখবার একটা সুযোগ, সেই জায়গা থেকে আপনাদের মনে হলো। আচ্ছা, আপনি তো আইএনএস রাজপুতে ছিলেন। আইএনএস রাজপুত, আপনি যখন আইএনএস রাজপুতে ছিলেন, তখন আইএনএস রাজপুত যে যুদ্ধের সঙ্গে আজকে আইএনএস রাজপুত একটা ইতিহাস তৈরি হয়ে গেছে, ইতিহাস তৈরি করেছে। সেই আইএনএস রাজপুত আমরা যতদূর শুনি, তখন নাকি সেটা কমিশনিং এর মতন অবস্থা, ডিকমিশন হয়ে গেছিল, মানে যেটা অনেক পুরনো হয়ে গেছিল, মানে সেই যে জাহাজটা বাতিল হয়ে যাওয়ার কথা, সেই রকম একটি জাহাজ নিয়ে আপনারা মানে যুদ্ধে বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নেমেছে। তো সেই জাহাজে যুদ্ধের যে অভিজ্ঞতা, একটু। আমি যেহেতু স্পোর্টসম্যান, আমার ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার এই কারণেই যে আমি একজন স্পোর্টসম্যান। আমি ওয়েটলিফটার ছিলাম ইন্ডিয়ান নেভির। আমরা স্পোর্টস টিমেই থাকতাম, কিন্তু যুদ্ধের সময় আমাদেরকে জাহাজে যেতে হতো এবং মাঝে মাঝে আমাদেরকে ট্রেনিংয়ে যেতে হতো। তো সেই হিসাবে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয়, তার আগে আমরা যারা স্পোর্টস টিমে ছিলাম তাদের সবাইকে শিপে পোস্টিং দেওয়া হয়, জাহাজে পোস্টিং। তো জাহাজে পোস্টিং দেওয়ার সময় আমি যেহেতু বিশাখাপত্তনমে ছিলাম, ওখানে আইএনএস রাজপুত ছিল। তা আইএনএস রাজপুতকে ঠিক করা হলো যে আইএনএস রাজপুতকে আমাকে জয়েন করার জন্য। তা আমাকে যখন ঠিক করে বলা হলো যে আইএনএস রাজপুতে জয়েন করতে হবে, তখন আমি গেলাম যখন আইএনএস রাজপুতে। কারণ কি, এর মধ্যে একটা কথা হচ্ছে এই জাহাজটিতে আমি 1965 ওয়ারেও ছিলাম। 1965 সালে যখন যুদ্ধ হলো, তখন কিন্তু আমি আইএনএস রাজপুতেই পোস্টিং ছিলাম। আর ঠিক দেখুন কীরকম মানে লাকি আমি, যে সেই জাহাজে 6 বছর পরে আমি আবার 1971 সালে আমাকে যখন আবার সিলেক্ট করা হলো জাহাজে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, ঠিক সেই আইএনএস রাজপুতই দেওয়া হলো। কিন্তু যেহেতু আইএনএস রাজপুত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে জাহাজ, বহু পুরনো জাহাজ, ডেস্ট্রয়ার জাহাজটা মোটামুটি ঠিক ছিল। যদি যুদ্ধ না হতো তাহলে আমাদের ডিকমিশন হয়ে যেত, মানে জাহাজটা কোনো কাজ করতো না। কারণ আমি যখন ছিলাম 65-এ, তখনই আমাদের মোটামুটি আমরা দেখলাম অনেক কিছু কামান বা এসব কাজ করছে না। তা ন্যাচারালি যা হয়, তখন ডিকমিশন হবে যে জাহাজটা। আমি জাহাজে গিয়ে একটা জিনিসই দেখলাম, যে কামান 65-এ আমি দেখেছিলাম, সেই কামানগুলো কোনো কাজ করছে না। অন দ্য 4 ইঞ্চ কামান ওখানে থাকে, সেই কামানগুলো ক্যানন যেটাকে বলা হয়। সেই জাহাজে কোনো কিছু কাজ করছে না, না বাফার্স কাজ করছে, না ক্যানন কাজ করছে, না কিছু কাজ করে। আমি চিন্তা করলাম যে এই জাহাজে আমি আসলাম,
আমি কি করব এখানে। যখন আমি এইসব চিন্তা করছি তখন আমরা যখন সবাই মিলে বসলাম এক জায়গায়, আমাদের ক্যাপ্টেন, জাহাজের যে ক্যাপ্টেন, ওনাকে যে অর্ডারটা দেওয়া হয়, কারণ নর্মালি কী হয়, জাহাজের ক্যাপ্টেনের কাছে যা কিছু অর্ডার সমস্ত হেড অফিস থেকে বা ইয়ের থেকে সমস্ত কিছু ক্যাপ্টেনের কাছে আসে, ক্যাপ্টেন আমাদের কাছে ডেলিভার করেন। নেচারালি যখন আমি জানতে পারলাম যে আইএনএস রাজপুতকে সিলেক্ট করা হয়েছে যুদ্ধে যাবার জন্য, এই কথাটা শোনার পরে আমি চিন্তা করলাম কী নিয়ে যাব। তখন সমস্ত কিছু চেক করে দেখা গেল যে আমাদের একমাত্র ডেপথ চার্জ বলে একটা জিনিস আছে, ডেপথ চার্জটাই একমাত্র কাজ করছে, বাকি কোনো জিনিস ফাংশনিং নয়। হ্যাঁ, এইবার বলি, এই ডেপথ চার্জটা এমনই একটা জিনিস, ঠিক দেখতে ঠিক যে আমাদের যে পিচের ড্রাম, সেই পিচের ড্রামের মতো ছোট সাইজের, অ্যাকচুয়ালি বলতে গেলে মানে ঢোল যাকে বলা হয়, আমরা যে ঢোল বা ঢাকিটা যে ঢাক বাজায়, সেই ঢাকিদের ঢাকের মতো দেখতে অনেকটা, গোল ওইরকম টাইপের জিনিসটা, লম্বাটা ওইরকম এই জিনিসটা সবসময় জাহাজের একদম পিছনে থাকে এবং এটা মাউন্ট করা থাকে র্যাকে। এখানে কোনো কাউকে ম্যানুয়ালি কোনো কিছু নিয়ে আসতে হবে না, ওর র্যাকে থাকে। র্যাকের উপরে আমাদের যেহেতু জাহাজে কোনো রকম সেই সময়ে মেকানিক্যাল কোনো ইয়ে ছিল, আমাদের সমস্ত কিছু ম্যানুয়ালি করতে হতো। ইভেন আমরা যখন কামানের জাহাজ আমাদের গোলা ভরা হতো ফায়ার করার জন্য, সে সময় আমাদেরকে বাই হ্যান্ড সেটা নিয়ে আসতে হতো, নিয়ে এসে বাই হ্যান্ড করতে হতো। এত এইরকম অবস্থার মধ্যে আমাদের এই সময়টাই ছিল। তা ন্যাচারালি সেই ডেপথ চার্জের একটা জিনিস হচ্ছেই, ফাংশনটা হচ্ছেই সাবমেরিনকে অ্যাটাক করতে পারে। সাবমেরিন ধ্বংস করার জন্য একমাত্র জিনিস হচ্ছে ডেপথ চার্জ। সুতরাং আমাদের একটা কনসোলেশন এখানে হলো যে ঠিক আছে, আমাদের যখন বলা হয়েছে যে দেখো তোমাদের কাজ হবে, প্রথম কাজ হচ্ছে পাকিস্তানি সাবমেরিন যেটা পিএনএস গাজী ইউএসএ 1964-এ লিজ দিয়েছিল পাকিস্তানকে, সেই পিএনএস গাজী তোমাদের টার্গেট। আর আমরা কীভাবে আমরা করবো বলে, তোমাদের তো সব কিছুই আছে, ডেপথ চার্জ আছে বলে সব আছে। আর একটা জিনিস, আমাদের যেহেতু ডেপথ চার্জটা ফায়ার কী হবে, আমরা যখন কোনো জাহাজকে, অন্য জাহাজে যদি কোনো শত্রু থাকে তাদেরকে কি করে মারবো, বলছে তাদেরকে মারতে হবে না। কি আমাদেরকে বলা হলো, তোমাদেরকে সিলেক্ট করা হলো সুইসাইড অ্যাটাকার। এটা একটা অদ্ভুত জিনিস, যে কোনো মানুষ শুনলে ভাববে যে সুইসাইড অ্যাটাকার মানে তার মানে কী হলো, যে এখানে তার মানে কি জীবনের কোনো দামই থাকছে না, মানে আমার অনিশ্চিত জীবন, বিন্দুমাত্র নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত না করে আমাদের। সুতরাং কি হয়েছে, আমাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় এবং আমাদের মানসিক দিকটা এত হাই লেভেলে থাকে যে আমরা সে সময় চিন্তা করার ইয়ে পাইনি যে আমাকে একটা মানে জাহাজে কোনো অ্যামুনিশন নেই, কিচ্ছু নেই, আমরা কোনোভাবে কাউকে অ্যাটাক করতে পারবো না, অথচ আমাকে সুইসাইড অ্যাটাকার হিসাবে যেতে হবে। সুইসাইড অ্যাটাকারটা কি, সবসময় নিয়ম হচ্ছে যখন কোনো রকম ফাংশনিং কিছু না করে, জাহাজকে টোটালি একটা লক্ষ্য রেখে ফুল অ্যাহেড, মানে ইঞ্জিনের যতখানি ক্ষমতা আছে হাই স্পিডে ছেড়ে দিতে হয় সেটাকে, গিয়ে যে জাহাজকে আক্রমণ করা হবে সেই জাহাজের ঠিক পেটে মারবে, একদম ধাক্কা মারবে। তাতে কী হবে, ওই জাহাজটা নাও ধ্বংস হবে, সাথে সাথে আমরাও ধ্বংস হবে। সুতরাং আমরা কি হলো, আমরা জানলাম যে আমাদের কিন্তু এমন একটা ডিউটি দেওয়া হলো যে ডিউটিতে আমরা হয়তো জীবনে কোনোদিন ফিরে আসতে পারবো না। এই যুদ্ধই বোধহয় আমাদের জীবনের শেষ, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য আমাদের মনে হয়েছিল। তখন আমাদের বলা হলো যে ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা সবাই এক কাজ করো, চিঠি লিখে যাও সবাই যে তোমরা এরকম যুদ্ধে যাচ্ছ, এবং তোমরা যদি ফিরে না আসো তোমাদের বন্ধুবান্ধবের কাছে চিঠিটা দিয়ে রাখো, যাতে তোমাদের ফ্যামিলি যদি তোমরা ফিরে না আসতে পারো, যদি আইএনএস রাজপুত কোনোভাবে ডুবে যায়, তাহলে তোমাদেরকে কি হবে, তোমাদের বাড়িতে যেন সেই চিঠিটা পৌঁছে যাবে এবং তোমাদের ফ্যামিলিরা জানতে পারবে যে তোমাদের কীভাবে মৃত্যুটা হয়েছে, যে দেশের কাজের জন্য, দেশের জন্য। সুতরাং সেই সময়টা আমাদের এমনই সময় যে আমরা ভাবতে পারছি না যে ওইরকম একটা ডিউটি আমাদের যখন দেওয়া হলো, সেই ডিউটিটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করলাম হোল হার্টেডলি, মানে আমাদের এতটুকু দ্বিধা হলো না যে আমরা কি করতে যাচ্ছি, একটু আইএনএস রাজপুত সম্পর্কে শোনা যায় যে আইএনএস বিক্রান্তের মতন রেডিও সিগন্যাল নির্গত করে অপরপক্ষকে যুদ্ধে বোকা বানানোর একটা জিনিস তৈরি হয়েছে। তো এইটা মানে এটা কি একটা টোপ ছিল অপরপক্ষকে দেখানোর, এই সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা জাহাজে যারা
সবাই কিন্তু আমরা সমস্ত টোটাল ইতিহাসটা আমরা জানতাম যে আইএনএস রাজপুতকে কী করতে হবে, কী তার ডিউটি দেওয়া হলো। আমাদেরকে প্রথমেই বলা হলো যে তোমাদের প্রথম ডিউটি হচ্ছে সমস্ত কিছু ছেড়ে, আমরা একটা খবর পেয়েছি আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে যে পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজী সে আসছে ইস্টার্ন সেক্টরে। কারণটা কি? ইস্টার্ন সেক্টরে তখন আমাদের আইএনএস বিক্রান্ত আমাদের ভারতবর্ষের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার সেই সময়ের, যার স্থল, নৌ এবং বিমান তিনটে কাজ সে করতে পারে, তিন জায়গায় অ্যাটাক করতে পারে ন্যাচারালি। এবং মাঝ সমুদ্রে গিয়ে সেখান থেকে ফ্লাই করে গিয়ে ধ্বংস করা, এটা একটা বিরাট জিনিস। যেখানে একটা মানে রানওয়ে থেকে বেরিয়ে, বেস থেকে বেরিয়ে সেখানে গিয়ে অন্ততপক্ষে তো 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার গিয়ে তারপরে গিয়ে বম্বিং করতে হবে। হয়তো যদি জাহাজটা থাকে হয়তো 100 কিলোমিটার, 200 কিলোমিটার গিয়েই সেখানে বম্বিং করতে পারবে। সেই জাহাজটাকে বলা হলো যে তোমরা কিন্তু আইএনএস বিক্রান্তের নামে যাবে, কারণ ওদের টার্গেট হচ্ছে, আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো কেন তোমরা যে তোমরা যে ডিকয় যে তোমাদের ইয়েটা হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আইএনএস বিক্রান্তকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। কারণ হচ্ছে ওরা কিন্তু টার্গেটটা হচ্ছে পিএনএস গাজীর, যে বিক্রান্তকে মারতে পারে। আর একটা জিনিস হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আইএনএস বিক্রান্ত তখন বিশাখাপত্তনমে আছে। কারণ বিশাখাপত্তনম থেকে ইস্টার্ন সেক্টরটা আমাদের মেইন হচ্ছে, ইস্টার্ন সেক্টরটা এই কারণে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া তো নয়, আমাদের হচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল হচ্ছে আমাদের, মানে ইস্ট বেঙ্গল মানে ইস্ট পাকিস্তান, যেটা ইস্ট বেঙ্গল ছিল পরে ইস্ট পাকিস্তান হলো। সেই ইস্ট পাকিস্তানকে আমাদেরকে সেভ করতে হবে। কারণ সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভারতবর্ষকে বলেছিল, তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমাদেরকে বাঁচান, কোনোভাবে কোনো রাস্তা নেই। কারণ হচ্ছেই যে আমরা সম্পূর্ণ পাকিস্তানের আন্ডারে, এবং পাকিস্তানের যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং যা কিছু আমাদের সাথে তার খাপ খাচ্ছে না। কারণ হচ্ছে আমরা বাঙালি। কারণ হচ্ছে এই যে ইস্ট পাকিস্তানে মানে 90% হচ্ছে বাঙালি মুসলিম ন্যাচারালি, এবং হিন্দু, ওখানে প্রচুর হিন্দু। সুতরাং এই অবস্থার মধ্যে ওরা চাচ্ছে যে আমাদের ভাষা, যেহেতু আপনারা সবাই জানেন যে 1952 সালে ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল, যে তারা বলেছিল যে না, পূর্ব পাকিস্তানে ভাষা হবে বাংলা, তা উর্দু চাপানোর জন্য চেষ্টা করেছিল। এবং শুধু তাই নয়, ওরা যখন বুঝতে পারল যে শেখ মুজিবুর রহমান বিশাল ভোটে জিতে এসেছেন এবং ওখানে কোনো রাস্তা নেই আর তাকে আটকানোর, তখন তারা চিন্তা করলো যেভাবে হোক পূর্ব পাকিস্তানকে আমাদেরকে যেভাবে দিয়ে আর্মি দিয়ে ওদেরকে দাবিয়ে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য তারা কি করলো, ম্যাক্সিমাম সৈন্য তারা পাঠিয়ে দিল ইস্ট পাকিস্তানে, মানে এখন যেটা বাংলাদেশ। পাঠিয়ে দেওয়াতে তারা যেভাবে অত্যাচার আরম্ভ করলো, অকল্পনীয় অত্যাচার করলো, বাংলাদেশের লোকেরা মানে চিন্তা করা যায় না কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছে। এক ধার থেকে 3 লক্ষ 4 লক্ষ লোক মারা গেছে শুধু ওই একটিমাত্র কারণে যে পাঠান সোলজার যারা পাকিস্তানি সোলজার যারা, তারা নৃশংসভাবে হত্যা করেছে। এই অবস্থার মধ্যে তখন যখন ভাবলেন, মুজিবুর রহমান ভাবলেন এবং তার আওয়ামী লীগ, ওনারা যখন ভাবলেন যে একমাত্র রাস্তা হচ্ছে আমাদেরকে সাহায্য করতে পারে কে না, পশ্চিম ভারতবর্ষে একমাত্র যে আমাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং তারা সেইভাবে ভারতের সাহায্য ছিল, আমাদেরকে সেভাবে বলা হলো। আমরা চিন্তা করে দেখলাম যে ইস্টার্ন সেক্টরকে বাঁচাতে হলে পারে এবং পিএনএস গাজীর হাত থেকে বাঁচাতে হলে পারে একমাত্র রাস্তা হচ্ছে যে আমাদেরকে যখনই বিশাখাপত্তনমে আসবে, আমাদের ইন্টেলিজেন্স এত সুন্দরভাবে কাজ করতে হবে যে মুহূর্তে পিএনএস গাজী ইস্টার্ন সেক্টরে ঢুকবে, আমাদের যেন প্রতিটি ওর নারী নক্ষত্র, প্রতিটি মুভমেন্ট যেন আমরা জানতে পারি। আমরা যখন জানতে পারলাম যে বিক্রান্তকে মারবার জন্য তারা আসছে, আমাদের হলো যে বিক্রান্তকে সরিয়ে দেওয়া হোক। এইবার কি হলো, বিক্রান্তকে সরিয়ে তো দেওয়া হলো, কিন্তু অলরেডি পাকিস্তান তো জানে যে বিক্রান্ত আছে এবং বিক্রান্তকে মারবার জন্য তারা আসছে। সুতরাং আমাদের একটা কী বলা হলো যে ঠিক আছে, তোমরা আইএনএস রাজপুত অ্যাক্ট অ্যাজ আইএনএস বিক্রান্ত, কি বিশাল জাহাজ আর আমরা একটা ছোট্ট জাহাজ,
দুটোর মধ্যে আকাশ পাতাল হলো না। কন্টিনিউয়াসলি তোমরা মেসেজ পাঠাবে, যাতে ওরা ভাবতে না পারে কখনোই যেখানে আইএনএস বিক্রান্ত নেই। আইএনএস বিক্রান্তে যেমন প্রচুর পরিমাণে প্রচুর লোক থাকলে প্রচুর রেশনের প্রয়োজন, প্রচুর রেশন আমরা অর্ডার দিলাম, প্রচুর জিনিসপত্র আনা হলো, আর কন্টিনিউয়াস মেসেজ পাঠানো হলো। তখন তো কোনো কিছু ছিল না, রেডিও মানে তোমার আপনার যেটা হচ্ছে বেতার টেলিগ্রাফি, টরে টাক্কা যেটাকে বলা হয়, সেই টরে টাক্কার যুগের লোক। টরে টাক্কা ছাড়া আর কিছু ছিল না। যেভাবে হোক যে কোনো কিছুই খবরাখবর পাঠানোর জন্য দুটো জিনিস ব্যবহার হতো। একটা হচ্ছে টরে টাক্কা, যেটা মানে আপনার সিগন্যাল, সেটা মর্স কোড যাকে বলা হয়, আর একটা ছিল হ্যান্ড সিগন্যাল। চিন্তা করে দেখুন, আমি সেই যুগের লোক, যখন হ্যান্ড সিগন্যাল একটা জায়গার থেকে আরেকটা জায়গায় খবর পাঠানোর জন্য, একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে খবর পাঠানোর জন্য আমরা হ্যান্ড সিগন্যাল ইউজ করতাম। ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের একটা পজিশন ছিল, ফ্ল্যাগের কালার থাকতো আলাদা। কালার থাকলে পরে যে ডেঞ্জারাস অবস্থা, এমার্জেন্সিতে কোন কালারটা ব্যবহার করা হবে সেটা একটা ছিল। আর একটা ছিল যে আমি কিছু বলতে চাই ওই জাহাজকে, তার জন্য একটা অ্যালফাবেটিক্যালি A to Z হ্যান্ড পজিশনটা ছিল। আমরা ফ্যান এরভাবে উঠিয়ে, এরভাবে ফ্ল্যাগ উঠিয়ে, যেভাবে ফ্ল্যাগ করে নিয়ে আমরা এই কমিউনিকেশনটা ছিল। এই অবস্থার মধ্যে আমরা সেই যুদ্ধে যাচ্ছি। আমরা চিন্তা করে দেখুন, আমরা কন্টিনিউয়াসলি মেসেজ পাঠিয়ে যাচ্ছি। আমাদের মানে যে ক্যাপাসিটি, এই একটা আইএনএস রাজপুত অতটা ছোটো জাহাজ, আর একটা বিক্রান্ত, একটা বিরাট জাহাজ, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে একটা ডেস্ট্রয়ার ছোট, সুতরাং দুটোর মধ্যে তুলনা হয় না। লোক সংখ্যা প্রচুর লোক, ওদের লোক সংখ্যা অনেক বেশি। আমাদের শুধু বলা হলো কোনো কিছু না, তোমরা সমস্ত কিছু ভুলে যাও, মনে করো তোমরা আইএনএস বিক্রান্তে আসো। রিয়েলি তাই, আমরা সবাইকে আমরা মানসিক দিকে তৈরি হলাম যে আমরা আইএনএস বিক্রান্তে আছি, নট আইএনএস রাজপুত। কারণ এই মানসিকতা যদি সৃষ্টি না হয় তাহলে কোনো সময় হবে না। আমাদের ক্যাপ্টেন থেকে আরম্ভ করে সবাই আমরা জানলাম যে আমরা আইএনএস বিক্রান্তে আছি, এবং এই আইএনএস বিক্রান্তকে আমাদের সেভ করতে হবে। শুধু তাই নয়, এই পাকিস্তানি সাবমেরিন যেটা এসছে এটাকে ধ্বংস করতে হবে। আমরা সত্যি কথা বলতে কি, আইএনএস রাজপুত ঢাল হিসাবে কাজ করেছে, যা বিরাট কাজ আমি বলবো। কারণ সেই সময় এই ঘটনাটা আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ বলেনি, কেউ না। কারণ কথা হচ্ছে যে জানবে কি করে, আজকে ভারতবর্ষের লোকেরা কি করে জানবে যে কিভাবে এই যুদ্ধটা হয়েছে? কারণ আমার জাহাজে যারা ছিল তারা ছিলাম ফ্রন্টে। জাহাজ যখন চলে তখন কি হয়, সমুদ্রের মাঝে সেই জাহাজের যে কটা লোক, সেই কটা লোক সমস্ত কিছু আই উইটনেস হচ্ছে তারা। যে কোনো জিনিস হোক না কেন তারা কিন্তু জানতে পারে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, এবং তারা যেটা বলবে সেটাই হচ্ছে 100%। বাইরের কোনো লোকের এতটুকু জানার নেই যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এই অবস্থার মধ্যে আমাদের যখন বলা হলো, আমরা তখন বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আইএনএস বিক্রান্ত হিসেবে কাজ করব। আইএনএস বিক্রান্ত হিসেবে আমাদের ঠিক হলো 3 ডিসেম্বর। কারণ কি, তার আগের থেকে তৈরি সমস্ত কিছু হয়ে আছে। 3 ডিসেম্বর আমাদের রাত্রিবেলায় আমাদের সেল করার কথা। আমরা বিশাখাপত্তনম থেকে বেরিয়ে আসব, বেরিয়ে এসে আমরা যাব মাঝ সমুদ্র বিয়ামঙ্গলে। এবং আমরা জানি ওখানে হচ্ছে কি, আমরা ঠিক করলাম যে 3 তারিখে রাত্রিবেলায়, ঠিক 4 তারিখে ভোর দিকে, মানে এই ধরুন 2, 2:30 এরকম সময় আমরা সেল বেরিয়ে যাব। 4 ডিসেম্বর। আর এটা বলার পরে 4 ডিসেম্বর আমরা বেরোবো। কারণ 3 ডিসেম্বরে ইন্দিরা গান্ধীর ছিল, মিসেস ইন্দিরা গান্ধীর ভাষণ ছিল জাতির উদ্দেশ্যে, এবং ওয়ার ডিক্লেয়ার করার কথা ছিল। সুতরাং আমরা শুধু ওয়েট করছিলাম, ওয়ার ডিক্লারেশন হবে, আমরা জাহাজ নিয়ে বেরোবো। এবং বিশাখাপত্তনমের যে এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা, সেটা হচ্ছে একটা চ্যানেল। এই চ্যানেল 1 ওয়ে চ্যানেল, একটা জাহাজ বেরোতে পারে আর একটা জাহাজ ঢুকতে পারে। একটা জিনিস হচ্ছে, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাহাজ ওখানে ডুবে যায়, সেই জাহাজটাকে উঠানো হয় না। কারণ হচ্ছে আমাদের সেফটির জন্য, যে কোনো সময় যদি একটা জাহাজ বেরোতে আর একটা জাহাজ ঢুকতে পারবে না, যার জন্য আমাদের যে বেসটা, আমাদের যে নেভাল পোর্টটা, সেই পোর্টটা সেফ থাকবে। আর একটা জিনিস অসুবিধা হচ্ছেই যে আমরা একসাথে একটা জাহাজের বেশি বেরোতে পারছি না, একটা জাহাজের বেশি ঢুকতে পারছে না। এই অবস্থার মধ্যে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা 2টোর সময় বেরোবো। তারপরে হঠাৎ আমাদের মধ্যে একটা ঠিক হলো, আমরা নিজেরাই একটা সবসময় তো 24 আওয়ার্স আমাদের চলছে, কনসালটেশন সমস্ত করছে, কীভাবে কী করবো না করবে, কী হবে না হবে। তখন আমাদের ঠিক করা হলো যে আচ্ছা আমরা যদি, প্রথম কথা হচ্ছে যা সাবমেরিন হচ্ছে পিএনএস গাজী, তার যা ক্যাপাসিটি আমাদের ভারতবর্ষে তখন তার সমতুল্য একটাও ছিল না, কিচ্ছু না। এবং আমরা তার সত্যি কথা বলতে কি, পিএনএস গাজীর সামনে আমরা জাস্ট শিশু। সত্যি বলছি আমি, পিএনএস গাজীর সামনে আমরা একদম শিশু। সুতরাং শিশু এই অবস্থার মধ্যে আমাদের যদি পিএনএস গাজীকে মারতে হয় তাহলে ব্রেন ইউজ করতে হবে। আমরা সত্যি কথা বলছি, আমরা ব্রেন ইউজ করলাম। কীরকম, আমরা 4 তারিখে যেহেতু
মাঝরাত্রে বেরোবো, 2টোর সময় সেল করা হবে, এটা আমরা অ্যানাউন্স করে দিলাম যে আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনম থেকে বেরোচ্ছে, রাত্রি 2টোর সময় বেরোবে। সেইভাবে ন্যাচারালি অল ওভার পাকিস্তানে, ইন্ডিয়াতে সব জায়গায় খবর হয়ে গেল যে আইএনএস বিক্রান্ত বেরো, কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট তো সাথে সাথে পেয়ে যায়। এটা মানে যে সিক্রেসি রাখা খুবই মুশকিল। সুতরাং আমরা চাচ্ছিলাম যে এটা আরও বেশি ছড়িয়ে যাক। ওরা জানলো যে 2টোর সময় বেরো। আমরা জানি যে পাকিস্তানি সাবমেরিনের মাইন্ডস সেট করার একটা আছে। এই জাহাজটা একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাবমেরিনে তারা মাইন্ড সেট করতে পারে, যেটা অন্য কোনো সাবমেরিন পারে না। প্রচণ্ড সফিস্টিকেটেড পিএনএস গাজী, মানে এটা ওয়াটার মাইন্স। হ্যাঁ, একদম ওয়াটার মাইন্ডস বসানো হয়। আর একটা জিনিস হচ্ছে এই যে ওয়াটার মাইন্ডসটা হচ্ছে এমনই জিনিস, একটা গোল পদার্থ জিনিসটা ইয়ের মতো, ঠিক আমাদের যে মানে ইয়ের মতো একটা বলের মতো, কিন্তু তার মধ্যে কাটার মতো আছে। এই জিনিসটা কী হয়, জলের মধ্যে যখন বসানো হয়, ওটা যখন সেট করা হয়, তখন শুধু ওই যে না ইয়েগুলো কাটার মতো যে জিনিসটা আছে সেগুলো শুধু দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। যার জন্য কিছু একটা জাহাজের পক্ষে কোনো মতো সম্ভব না সেটাকে ডিটেক্ট করা। খালি চোখে তো একদমই দেখা যাবে না, বিনাকুলার দিয়েও দেখা যাবে না, এবং ওটা যে ডিটেক্টর আছে সেই ডিটেক্টরও ডিটেক্ট হবে না। এই অবস্থার মধ্যে এই চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। আমাদের চিন্তা হলো যে আমরা কি করব। তখন আমাদের ঠিক করা হলো যে আমরা যদি চেঞ্জ করে দিই টাইমটা, আমরা যদি আগে বেরিয়ে যাই, তাহলে তো পিএনএস গাজী জানতে পারবে না। কারণ আমরা জানি যে পিএনএস গাজী যখন মাইন্স আছে, ওরা জানে ভালো মতো যে আমাদের চ্যানেলটা ন্যারো চ্যানেল। যদি কোনো রকমভাবে ওই চ্যানেল দিয়ে যখন আমরা বেরোবো, আইএনএস বিক্রান্ত যখন বেরোবে, যদি বিক্রান্তকে ওই চ্যানেলের মধ্যে মেরে দেওয়া যায়, তাহলে পরে কী হবে, টোটাল ইস্টার্ন সেক্টরটা বন্ধ হয়ে যাবে, ফিউলিং সিস্টেম বন্ধ, টোটাল বন্ধ। কারণ হচ্ছে নেক্সট ফিউলিং সিস্টেম হচ্ছে ক্যালকাটায় আসা ছাড়া কোনো জাহাজের আর কোনো ফিউলিংয়ের রাস্তা নেই। তার মানে কি হলো, টোটাল ইস্টার্ন সেক্টরটাকে ক্লাস করে দেওয়া হলো। এই চিন্তাধারা নিয়ে কিন্তু পিএনএস গাজী এতে আসলো। বিশাখাপত্তনমে এসে সে একদম বটমে গিয়ে বসলো, কারণ তার একটা সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে 400 ফিট নিচে গিয়ে থাকতে পারে। শুধু তাই নয়, আমাদের যে ভারতবর্ষে যত ডিটেক্টর আছে, সাবমেরিন ডিটেক্টর, কোনো ডিটেক্টরের ক্ষমতা নেই সেই ডিটেক্ট করার মতো। কারণ হচ্ছে যে আমাদের যে রেঞ্জ, সেই রেঞ্জের থেকে অনেক দূরে। সুতরাং আমরা কোনোভাবেই জানতে পারছি না যে পিএনএস গাজী তখন মানে পুরো সমুদ্র টপকে ওরা অলরেডি বিশাখাপত্তনম এসে গেছে। এইটা আমাদের কাছে খবর আসছে। আমরা জানলাম 3 তারিখে যখন আমরা বেরোনোর আগে আমরা জানতে পারলাম যে পিএনএস গাজী অলরেডি ঢুকে গেছে, কিন্তু কোন এলাকায় আছে আমরা জানি না। এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করা হলো যে আমরা যদি 2 ঘন্টা আগে বেরোই, আমরা যদি 12টা, 11:30, 12টায় বেরোই, তাহলে ন্যাচারালি কী হচ্ছে, আমরা যে চ্যানেলটা ক্রস করে বেরিয়ে যাব 2টোর আগে। সুতরাং আমাদের কি হবে, আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাব। এবং যদি কোনো রকমভাবে পিএনএস গাজী, দেখুন এগুলো আমাদের ব্রেনে সমস্ত টোটালি ব্রেন কাজ করেছে আমাদের। আমরা সে সময় চিন্তা করি যদি মাইন্ডস ওরা সেট করতে আসে, তাহলে সেট করবে রাত্রি 2টোর এসে, যেহেতু আইএনএস বিক্রান্ত বেরোবে, ন্যাচারালি তার অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আসবে, এসে ওদের ডাইভার্স পাঠাবে, ডুবুরিরা আসবে, মাইন্ডস নিয়ে আসবে, এসে সেট করবে, সেট করে নিয়ে তারা বেরিয়ে চলে যাবে, সাবমেরিনে ঢুকে যাবে। এই অবস্থার মধ্যে এটা আমরা চিন্তা করে রেখেছি, কারণ আমাদেরও তো ইন্টেলিজেন্স সমস্ত কিছু কাজ করছে। আপনি যেটা বলছেন যে এই যে পিএনএস গাজী, সেটা অত্যন্ত উচ্চমানের একটা সাবমেরিন, উচ্চমানের একদম, যে সাবমেরিনের তুলনা সেই সময় এইখানে ভারতবর্ষে তো নেই, পৃথিবীতে খুব কম। পাকিস্তানের জানি খুব গর্বগুলো শোনায়। এই যে পিএনএস গাজী, এর একটু ডিটেল মানে যদি একটি মানে শক্তিশালীটা কি হিসাবে এটা শক্তিশালী। প্রথম কথা হচ্ছে এর যে বিল্ড আপটা, এটা এত ইয়েভাবে, কারণ এর সফিস্টিকেটেড সমস্ত কিছু উইপন্সের মধ্যে দেওয়া আছে, যেটা মাইন্ড সেটিংয়ের অন্য কোনো সাবমেরিনের সেই ক্ষমতাটা নেই, সেটা আছে। টর্পেডো আছে, এবং শুধু তাই নয়, ওরা মানে উপরে, মানে জলের নিচের থেকে উপরে যদি জাহাজ থাকে, সারফেস শিপ, সেই সারফেস শিপকে পর্যন্ত তারা মারতে পারে, এবং নিচের মারতে পারে, সব রকমভাবে। মানে এত প্লাস হচ্ছে ওদের হাইডিং ক্যাপাসিটি, প্লাস হচ্ছে স্পিড, ট্রিমেন্ডাস স্পিডে যেতে পারে। আমরা যদি পেছন থেকে কোনো গোলা ছুরি বা টর্পেডো ফায়ার করি, টর্পেডো পৌঁছানোর আগেও পৌঁছে যাবে সেট ডিস্টেন্সে। এতখানি ক্ষমতা সেই পিএনএস গাজী রাখে। পিএনএস গাজী সম্বন্ধে আমরা টোটাল জিনিসটা জানতাম, কারণ যেহেতু এই পিএনএস গাজীকে আমি 1965 ওয়ারেও আমাদের হাতে পড়েছিল। আমরা সে সময় তাকে ধরতে পারিনি, যাদের 65 বেরিয়ে যায়। আমাদের কিন্তু ভিতরে একটা ছিল যে পিএনএস গাজীকে আমরা হাতে পেয়েও সে সময় মারতে পারিনি। আমাদের সেই রাগটা ভিতরে ছিল, এবং বিশেষ করে আমি তো নেই, আমি ছিলাম 1965 এই আইএনএস রাজপুতে, এই পিএনএস গাজী আমার সামনে দিয়ে বেরিয়ে গেছে, আমরা ধরতে পারিনি। এটা হচ্ছে ইউএসএ দিয়েছিল, কারণ তখন হচ্ছে ভারতের সাথে ইউএসএর কোনো
যে আমাদের যেমন বন্ধুত্বটা আছে সেই ফ্রেন্ডশিপটা ছিল না। আমরা তখন ইউএসএসআর উপরে ডিপেন্ড করে থাকতাম, আমাদের আমেরিকার কোনো সাহায্য আমরা পেতাম না। আমেরিকা যার জন্য সমস্ত রকম সাহায্য পাকিস্তানকে করেছে। এই অবস্থার মধ্যে যখন আমরা এরকম বেরোচ্ছি, আমাদের ঠিক সেই সময় আমাদের মানসিক অবস্থায় চিন্তা করে দেখুন, কারণ প্রত্যেকে ভাবছি যে কি হবে, পাকিস্তানি সাবমেরিনটা কি আমাদের সামনাসামনি পড়বে নাকি না আমরা মাইন্ডসে আটকে যাব না কি হবে, এত মানে একটা কীরকম অদ্ভুত মানে সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। তা আমার হচ্ছে ডেপচার যে ফায়ারিং, সেই ডেপচার ফায়ারিংয়ে আমাদের 7-8 জন আমাদের ছিল, তার মধ্যে আমি ছিলাম ওয়ান অফ দ্য লিডার সেই সাবমেরিনের। সেই সাবমেরিন যে জাহাজের যে ডেপচার ফায়ারিং টিম, সেই টিমের আমি একজন লিডার। সুতরাং আমি যেটা বলবো, আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেটা বলবো সেটা ভারতবর্ষে কেউ বলতে পারবে না, কারণ আমি তো আই উইটনেস। আর সেদিনকে ওইখানে আমি ছিলাম। ওইখানে এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে থার্ড নাইট, মানে ফোর্থ মর্নিংয়ে জাহাজ। মর্নিং মানে নয়, মানে ওই রাতের রাত একটা এরকম, মানে 12টার পরে 4 তারিখ হয়ে গেল। তাহলে ওই দিনের যে যদি ঘটনা আমরা পুরোপুরি মানে স্টেপ বাই স্টেপ যদি শুনতে চাই আপনার কাছ থেকে, কি হয়েছিল ওই দিনকে, ধ্বংসের দিনের ঘটনা? হ্যাঁ, ধ্বংসের দিনে যখন আমরা ওখান থেকে বেরোচ্ছি, বেরোনোর পরে আমাদেরকে প্রথমে বলা হলো যে চ্যানেলটা আমাদের ক্রস করতে হবে, যে টাইমটা লাগবে। আর আমরা যেহেতু আমরা অলরেডি 2 ঘন্টা আগে বেরিয়ে এসেছি, নেচারালি ওখানে আমাদের একটা বিরাট একটা আছে যে পাকিস্তানি সাবমেরিন কোনোভাবে জানতে পারবে না যে আমরা এই সময় বেরিয়েছি। এইবার কি হলো, যখন আমরা বেরোচ্ছি তখন আমাদেরকে বলা হলো যে মুহূর্তে চ্যানেল ক্রস হবে সাথে সাথে আমাদের ডেপথ চার্জ ফায়ার করতে হবে। আমরা ডেপথ চার্জ, কারণ আমাদের কাছে আর কোনো উইপন্স নেই ডেপথ চার্জ ফায়ারিং ছাড়া। আমরা ডেপথ চার্জ ফায়ার করতে 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 আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে ন্যাচারালি যা হয়, সমুদ্র ডেপথ চার্জ ফায়ার করছে, আমরা এগিয়ে যাচ্ছি, ডেপথ চার্জ ফায়ার হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই করতে করতে চ্যানেল ক্রস করে আমরা মাঝ সমুদ্রে চলে আসলাম। মাঝ সমুদ্রে আসার পরে আমরা যখন ডেপথ চার্জ ফায়ার হয় তখন ওটা অন্তত 40 ফিট নিচে চলে যায়। যাওয়ার পরে সেটা বাস্ট করে ডেপথ চার্জ ফাস্ট করার পরে তার যে স্প্লিন্টার আছে সেই স্প্লিন্টারগুলো সমস্ত ছড়িয়ে যায়। ওটা গিয়ে হিট করে জাহাজে বা যে টার্গেট আমাদের, সেই টার্গেটে গিয়ে হিট করে। তা আমরা কি করলাম, আমরা জানি যে সাবমেরিন নিচে থাকবে, আর আমরা সাবমেরিন মারবার জন্যই এসেছি, আমরা কোনো জাহাজ সারফেস শিপকে আমরা ধ্বংস করার জন্য আসি না। সাবমেরিন আমাদের টার্গেট, এবং আমরা জানি হয় সাবমেরিন যাবে নাহলে আমরা যাব। চিন্তা করে দেখুন মানে কত বড় একটা দায়িত্ব, আমরা একটা বিরাট বিরাট দায়িত্ব। সেই দিনকে, সেই সময় যারা আমরা আইএনএস রাজপুতে ছিলাম, আমি বলবো আমাদের ভারতবর্ষ, সত্যি কথা বলছি, আমাদেরকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য ভারতবর্ষের কোনো সরকার আমাদের ডাকেনি। পাকিস্তানি সাবমেরিনকে, এই যে সাবমেরিনকে আমরা ডুবিয়েছিলাম সেই দিনকে, সেটা সম্পূর্ণ ক্রেডিটটা যায় আইএনএস রাজপুতে যারা ছিল। আমি বলছিলাম যে আমার টিম নয়, কারণ জাহাজটা চালানো হয় একটা টিম, টোটাল টিমের উপরে, সবার সহযোগিতা, যতজন লোক থাকে জাহাজে সবার সহযোগিতা ছাড়া জাহাজ চলতে পারে না। সুতরাং আমি বলবো না যে আমার ক্রেডিট, না, আমার জাহাজের ক্রেডিট। আইএনএস রাজপুতে সেদিনকে যারা ছিল তারা আমাদের এত বড় কাজ করেছে যেটা কল্পনা করা যায় না। কারণ সেটাকে যেহেতু কি হয়েছে জানেন তো, অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড হয়ে গেছে। আমি সত্যি কথা বলছি, আমি একজন আই উইটনেস এবং আমার হাত দিয়ে ফায়ার হয়েছে। আমি বলছি এটা আনএক্সপেক্টেড একটা হয়েছে, কারণ কেউ কখনো ভাবতে পারেনি যে আইএনএস রাজপুতের মধ্যে জাহাজ যার কিচ্ছু নেই, সে একটা অত বড় একটা সফিস্টিকেটেড সাবমেরিনকে ডুবিয়ে দেবে, কখনোই হতে পারে না। এটা চারজন কি হচ্ছে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু আমরা করে দেখিয়েছি। কারণ কি, আমাদের মনের জোর, এবং শুধু তাই না, এবং আমাদের বিশ্বাস ছিল যে আমরা যেভাবে হোক আমরা ধ্বংস করবই, এইভাবে এগিয়ে গেছি। তা সেইভাবে যখন আমাদের ডেপথ চার্জ ফায়ারিং হয়ে গেল, যখন আমরা মাঝ সমুদ্রের মোটামুটি জায়গায় এসে গেছি, তখন একটা বিকট আওয়াজ হলো, হঠাৎ বিকট আওয়াজ হলো। কারণ যেহেতু আমরা পিছনে, একমাত্র আমাদের টিম পিছনে, তখন জাহাজের পিছন থেকে ফায়ার করতে হয়। তা নাহলে কী হয়, যখন ডেপথ চার্জ ফায়ার হয়, ডেপথ ফায়ার করার পরে জাহাজ ফুল স্পিডে এগিয়ে যায়, যাতে আমাদের জাহাজের যে স্প্লিন্টারটা হবে, যে বাস্ট হওয়ার পরে তার জন্য কোনোরকমভাবে আমাদের জাহাজে ক্ষতি না হতে পারে। ফুল স্পিডে আমরা এগিয়ে যাচ্ছি, হঠাৎ ওই আওয়াজটা শুনে, এবং জলটা যেন মনে হলো 40-50 ফুট উপরে উঠে গেল। তখন আমরা ভাবলাম যে এটা তো ডেপথ চার্জ ফায়ারের নয়,
কি হতে পারে। তখন আমাদের ডাউট হলো যে পিএনএস গাজী, নিশ্চয়ই আমরা পিএনএস গাজীকে সাকসেসফুলি ডুবাতে পেরেছি, কারণ এইরকম জিনিস এইখানে আর কিছু হতে পারে না, একমাত্র রাস্তা হচ্ছে পিএনএস গাজী। কারণ কি, জলের যে আমরা তো সব কিছু, আমরা যেহেতু জলের মধ্যে সারাদিন রাত থাকি, 24 ঘন্টা আমরা জাহাজের মধ্যে থাকি, আমাদের সমস্ত কিছু জাহাজের এবং সমুদ্রের নারী নক্ষত্র আমাদের জানা, যে কোথায় কী হবে কী হবে না। আমরা মেঘ দেখে বলে দিতে পারতাম বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না। এত এত সুন্দরভাবে আমাদের ট্রেনিং দেওয়া হতো নেভাল ইয়েদের, নৌবাহিনীর লোকেদেরকে। সুতরাং ওই যে ফায়ারিংটা হলো, ওই যে জলটা উঠে গেল উপরে, সেটা দেখে আমাদের একটা ডাউট হলো। আমরা ফুল স্পিডে এগিয়ে গেলাম এবং আমরা পিছন থেকে আমাদেরকে, তখন তো ওয়াকি টকিতে কথা বলে আমরা বলে দিলাম যে এই ব্যাপার হয়েছে, একটা বিশাল জিনিস আমরা দেখতে পেলাম। তখন ক্যাপ্টেন বলল, ঠিক আছে এগিয়ে যাও তোমরা ফায়ারিং করতে করতে। কিছুক্ষণ পরে আমরা মাঝ সমুদ্রে চলে গেলাম। মাঝ সমুদ্রে যাওয়ার পর আমরা দেখলাম মোটামুটি কাম অ্যান্ড কোয়াইট সমস্ত কিছু। সেই সময় জাস্ট সূর্য উঠছে, এরকম সময়, মানে সূর্য ওঠেনি তখনও, মানে জাস্ট পরিষ্কার হচ্ছে। সেই সময় আমাদের একটা মেসেজ আসলো, ওয়েল ডান রাজপুত, ইউ সাং পিএনএস গাজী। আমরা পিএনএস গাজী ধ্বংস করেছি। কি করলাম আমরা জানতে পারলাম। আমরা কিন্তু জানতে পেরেছি তখনই, যখন ওই জলটা যে বিশাল ঢেউ একটা উঠে আসলো উপরে, 30 ফিট 40 ফিট উপরে উঠে এলো, আমরা জানি যে এটা পিএনএস গাজী ছাড়া কিচ্ছু হতে পারে না। যখন আমরা এলাম আমরা কনফার্ম হলাম। এবং সবচেয়ে বেশি আনন্দ আমাদের সবার হয়েছে, বিশেষ করে আমার টিমের আমাদের সব, আমাদের হাত দিয়ে এই ডেপথ চার্জ ফায়ার হওয়ার পরে সেই পিএনএস গাজী ডুবে গেল। কি ব্যাপারটা এইবার হচ্ছে, আসল ব্যাপারটা হলো যে আমরা যেহেতু বিফোর টাইম বেরিয়েছি, ওরা করেছে কি, ওদের টাইম মতো ওরা মাইন্ড সেট করার জন্য বেরিয়েছে। ওরা মাইন্ড সেট করার জন্য বেরিয়েছে। ওরা তো ভাবতে পারেনি যে পিএনএস গাজী আইএনএস রাজপুত বিক্রান্ত হিসাবে বেরিয়ে আসছে আগে। সুতরাং ওরা সেই টাইম মতো এসছে। যখন ওরা করছে, সেট করতে এসছে, মেইন কানেকশনটা সাবমেরিনে। আর সাবমেরিন তখন কী হচ্ছে, সাবমেরিন যেহেতু একদম বটমে ছিল, যেটা আমাদের মানে হলো যে, কারণ কি আমাদের তো যে জায়গাতে ডেপথ চার্জটা ফায়ার করতে পারে, ডেপথ চার্জের স্প্রিন্টারটা যে লাগতে পারে, সেটা মোটামুটি আমাদের একটা হলো যে নিশ্চয়ই জাহাজ তখন সাবমেরিন একটা প্যারিস্কোপিক লেভেল, মানে একটা কী হয়, জাহাজটা কী হয়, সমুদ্রের নিচে থাকতে থাকতে একটা এমন একটা হয়ে যায়, এনভায়রনমেন্ট ভিতরে হয়ে যায়, তখন তাকে একটু উপরে উঠে আসতে হয়, একদম সারফেসে আসে না। তারা প্যারিস্কোপটা বেরিয়ে থাকে, যে এই প্যারিস্কোপে এরিয়াতে আসে, পুরো দুনিয়াটাকে দেখতে পারে, বিশ্বটা দেখবে, সমস্ত কিছু বাইরের দৃশ্যটা দেখে নিচ্ছে, প্লাস কী হচ্ছে, তাদের এয়ারটা, ফ্রেশ এয়ারটা নিতে পারছে। এই জন্য তারা কী করে, প্যারিস্কোপ লেভেলে আসে। ওইটাই হয়েছে ওদের বিরাট বড় ভুল। ওই সময় যদি ওরা ওইখানে না আসতো, আমার মনে হয় আমরা পারতাম না। কারণ আমাদের ডেপথ চার্জের যে ক্যাপাসিটি, সেটা সাবমেরিন যদি একদম বটমে থাকতো, কোনোভাবেই আমরা সেদিনকে মারতে হতো। কারণ এটা হচ্ছে আমাদের, মানে এই জিনিসটা আমি সবাইকে বলতে চাই, ভারতবর্ষে শুধু নয়, আমি পাকিস্তানকেও বলতে চাই। পাকিস্তানের একমাত্র জিনিস, তারাও কিন্তু এখনও জানে না, তারা কিন্তু এখনও করছে না। তারা বলছে যে না, এমনি এমনিই ডুবে গেছে। আমি বলছি না, সেই সময় প্যারিস্কোপিক লেভেলে না আসলে পরে কখনোই আমরা সেটিকে মারতে পারতাম না। তারপরে কি হলো, প্যারিস্কোপিক লেভেলে ছিল, আমরা ধ্বংস করেছি সে সাবমেরিন। ওদের মাইন্ডস, সাবমেরিন থেকে যে মাইন্ডস নিয়ে এসেছিলো, সেই মাইন্ডস দিয়ে সেই মাইন্ডসগুলো বাস্ট হয়। আমরা যেহেতু ডেপথ চার্জ ফায়ার করি, মাইন্ডস বাস্ট হয়, মাইন্ডস থেকে একটা মাইন্ডস বাস্ট হয়, আরেকটা মাইন্ডস বাস্ট হয়, গিয়ে আলটিমেটলি সাবমেরিনের ভিতরে যে আছে সেখানে গিয়ে সেটা বাস্ট হয়। সাবমেরিন বাস্ট হলে যত ডাইভার্স ছিল উপরে জলের মধ্যে, যারা মাইন্ড সেট করতে এসেছিলো, তারা মারা যায়, জাহাজ শুদ্ধ সমস্ত লোক মারা যায়। এটা কি হলো, কি করে জানলাম তারপরের দিনকে, আমাদের কি করে সিগন্যালটা আসলো। এবার এটা বলতে হয় যে কেন সিগন্যালটা আমাদের কাছে আসলো, যে তোমরা ওয়েল ডান রাজপুত, ইউ সাং পিএনএস গাজী। কারণ ভোরবেলায় যখন ফিশারম্যানরা, কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, কিছু কিছু এরিয়া আছে যেখানে ফিশারম্যানরা ফিশিং করতে যেতে পারে যুদ্ধের সময়, ওরা বেরিয়ে গিয়ে ওরা কিছু জিনিস, মানে অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিস দেখতে পায়। ওরা তো বুঝতে পারে না যেটা কি, কোনটা মাইন্স, কোনটা ডুবুরি, কোনটা কি, কোনটা ডুবুরিদের কী হচ্ছে, নর্মালি পিসের সিলিন্ডার থাকে জন্য, অক্সিজেনের জন্য, অক্সিজেন সিলিন্ডার। ওরা সাথে সাথে খবর দেয়, ইস্টার্ন খবর দেওয়াতে তখন আমাদের জাহাজ আসে, যে জাহাজটা কাজ হচ্ছে যে সাবমেরিন করার জন্য। ধ্বংসটা তো ভারতের সমুদ্র এরিয়ার মধ্যেই হয়েছে, সমুদ্র এরিয়া না, বিশাখাপত্তনম এলাকার মধ্যে হয়েছে, বিশাখাপত্তনম এলাকায়। এইটা আমি বোঝাতে চাই। কারণ হচ্ছে এই যে সেই দিনকে আমরা যা
বলেছি বা যা করেছি সেটার উপরে যে যাভাবে বলেছে আমার কোনো আপত্তি নেই, যে যেভাবে বলতে পারে বলেছে। কিন্তু আমরা বলছি যে আইএনএস রাজপুত থেকে যে কথাগুলো বলা হবে সেটার বাইরে কোনো কথা নেই। কারণ হচ্ছে আমরাই হচ্ছে আই উইটনেস, আমাদের চোখের সামনে যা কিছু ঘটনা ঘটেছে এবং আমাদের হাত দিয়ে সেই চাষটা ফায়ার হয়েছে। এই অবস্থার মধ্যে আমরা যখন সাবমেরিনটা ওরা কী করলো, তখন আমাদের ডাইভার্স গেল, জলের নিচে গেল। জলের নিচে গিয়ে যখন ওরা জানতে পারলো ফিশারম্যানের কাছ থেকে যে এরকম একটা কিছু দেখা যাচ্ছে উপরে, গিয়ে দেখে বটমে একটা সাবমেরিন নিচে। ওখানে সাবমেরিন সবাই জানে পিএনএস গাজী। পিএনএস গাজী হেড পুরো পাংচার হয়ে আছে, বাস্ট হয়ে গেছে, ভিতরে সমস্ত লোক টোটালি ইয়ে। তখন আমাদের ওরা খবর দিল, আরও ড্রাইভার্স গেল, নিচে নামলো, ডুবুরিরা নিচে নেমে গিয়ে সমস্ত কিছু দেখে নিল কমপ্লিটলি। যে সেই মাইন্ড বাস্ট হওয়ার দরুন সেই জাহাজটা টোটাল সাবমেরিনটা ডুবে গেছে। তখন আমাদের যে ডুবুরিরা ওরা পিএনএস গাজীর যে নেম প্লেটটা সেটা কেটে নিয়ে আসে এবং লগবুক সেগুলো কবে কোথায় গেছে সেসব নিয়ে এসে আমরা জানতে পারলাম যে পিএনএস গাজী ওটা। এবং পিএনএস গাজীর লগবুক থেকে আরম্ভ করে পিএনএস গাজীর যে নাম সেই সব জিনিস দেখে আমরা বুঝলাম এটা পিএনএস গাজী। এই যে আমাদের এই গাজী, পিএনএস গাজী যে ঘটনা, সেটা নিয়ে একটা জনপ্রিয় সিনেমা হয়েছিল দ্য গাজী অ্যাটাক। এই গাজী অ্যাটাকে একটা খুব মনোরম সংঘর্ষের চিত্র গড়ে তুলেছিল পুরো সিনেমাটা জুড়ে। এই সিনেমাটার সঙ্গে, আপনি সিনেমা দেখেছেন, এই সিনেমাটার সঙ্গে কি বাস্তবের কোনো মিল ছিল না আদৌ? না, এটা যখন আমি সিনেমাটা যখন হয় তখন আমি সিনেমাটা দেখার পরে আমি মিস্টার ইয়াশ চোপড়া যে ডিরেক্টর, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওনাকে আমি না পাওয়ার দরুন আমি একটা মেসেজ পাঠাই। তাতে আমাকে রিপ্লাই দেওয়া হয় যে আমাদের যে কাজ সেটা হচ্ছে সিনেমা তৈরি করা, আমরা লোককে এন্টারটেন করা, এর মধ্যে অরিজিনাল কিছু থাকবে আর নিজেদের তৈরি করাও জিনিস থাকবে। সুতরাং আমরা তো ব্যবসা করছি, আমরা তো যার জন্য কী হলো আমাকে সেখানে ওখানে কিছু বলার নেই। ওরা যা বলেছে, ওরা বলেছে একটা সাবমেরিন এসছে, সাবমেরিন এসে টর্পেডো ফায়ার করেছে, টর্পেডো ফায়ার করে গাজীকে ধ্বংস করেছে। নো, নেভার। আমাদের অরিজিনালি সমুদ্রের নিচে কোনো সংঘর্ষই হয়, সমুদ্রের নিচে আমার ডেপচার্জ গিয়ে হয়েছে, হ্যাঁ ডেপচার্জ করেছে। আমরা তো দেখানো হয়েছিল যে না কিচ্ছু না, কোনো রকম একটা অদ্ভুত জিনিসটা হচ্ছেই যে আমরা সেই দিনে যে ঘটনা, পাকিস্তানের সাবমেরিন পিএনএস গাজীকে ডুবানোর জন্য আমাদেরকে একমাত্র আমাদের যে ব্রেন কাজ করেছিল সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর কিচ্ছু। আমরা সামনাসামনি কোনো যুদ্ধ করিনি, ওদের সাথে কিচ্ছু করতে হয়নি আমাদেরকে। আমরা ব্রেন ইউজ করে যে কাজটা করেছি, ট্যাকটিক্যালি যে কাজটা করেছিলাম, সেই কাজের জন্য পিএনএস গাজী ডুবে যায়। আর একটা জিনিস হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি সবচেয়ে বড় জিনিস বলবো, আজকে পিএনএস গাজী ডুবে যাওয়ার দরুন অনেক কিছু বলছে, অনেকের অনেক রকম মতবাদ, অনেক কিছু। আজকে চিন্তা করুন তো, আমি একটা কথা বলবো, যদি সেদিনকে আমরা ওই সময় না বেরোতাম তাহলে আমরা ডুবে যেতাম। এবং এই পিএনএস গাজী কী করতো, ইস্টার্ন সেক্টর, টোটাল ইস্টার্ন সেক্টরটাকে তার হাতের মুঠোয় নিয়ে নিত। আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন হতো না, নেভার, ইম্পসিবল। কারণ হচ্ছে ইস্টার্ন সেক্টর হচ্ছে মেইন, যেটা হচ্ছে ক্লোজ টু, নিয়ারার টু ইস্ট পাকিস্তান। সুতরাং আপনি ওয়েস্টার্ন সেক্টরে যাই করুন না কেন, ইস্টার্ন সেক্টর কিন্তু ওয়েস্টার্ন সেক্টর থেকে অনেক দূরে। এবং আজকে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিএনএস গাজী হচ্ছে আমাদের একটা বিরাট অস্ত্র। এই পিএনএস গাজীকে যদি সেদিনকে আমরা ডুবাতে না পারতাম তাহলে পরে আজকে টোটাল যুদ্ধের সিনারিও চেঞ্জ হয়ে যেত। এটা কিন্তু কেউ ভাবছে না, আমি ভাবছি। কারণ আমি যেহেতু স্পটে ছিলাম, আমি যেহেতু সমস্ত কিছু করেছি, আমার জাহাজ থেকে সমস্ত কিছু হয়েছে, আমার ক্যাপ্টেন তিনি নিশ্চয়ই ওনার সম্পূর্ণ ক্রেডিট যে আমাদেরকে ঠিকভাবে চালিত করতে পেরেছেন, এবং আমাদেরও ক্রেডিট যে আমরা ঠিকভাবে চালিত হয়েছি। সেই আজকের বাংলাদেশ যুদ্ধে, মানে ভারত পাকিস্তান যুদ্ধের যে জয় 1971 বা আজকের বাংলাদেশের যে সৃষ্টি, তার পিছনে আইএনএস রাজপুতের একটা বিরাট ভূমিকা সেখানে রয়েছে। আইএনএস রাজপুতের যারা ছিলেন সেই দিনকে, যে যোদ্ধারা ছিলেন, তাদের একটা বড় ভূমিকা রয়েছে। আপনারা কতজন ছিলেন আইএনএস রাজপুত?
আমরা আইএনএস রাজপুতে আমার ঠিক এক্স্যাক্টলি এটা মনে নেই, কারণ বহু বছর আগের, তো 54 বছর আগের। কারণ আমি মাঝখানে ওই জাহাজ থেকে মানে রিটায়ার করার পরে আমি ন্যাচারালি আর সেইভাবে আমার কোনো টাচ ছিল না। তাহলে মোটামুটি আমাদের প্রায় 70 থেকে 80 জন ছিল, এই যে 70 to 80 মেম্বার্স। যখন আপনারা জানলেন এই 70-80 জন, মানে কিভাবে বিজয় উদযাপন করলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তখন মাঝ সমুদ্রে কোনো রকম উপায় নেই কিছু সেটা করার জন্য। আমরা কোনোভাবেই আমরা মনের মধ্যে রাখলামই না যে আমরা পিএনএস গাজীকে ডুবিয়েছি। আমাদের তখন কি হলো, আমাদের তখন একটা অদ্ভুত সেই সময় যুদ্ধক্ষেত্রে একটা এত বড় সাকসেসফুল কাজ করার পরও আমাদের কিন্তু এতটুকু আনন্দ আমরা করিনি। আমাদের ছিল কি টার্গেট ছিল যে যেভাবে হোক ইস্টার্ন সেক্টরকে সেভ করতে হবে, কারণ ইস্টার্ন সেক্টরের সম্পূর্ণ দায়িত্ব যেহেতু বিক্রান্ত চলে গেছে অনেক দূরে আন্দামানের ওদিকে, আমাদের হচ্ছে আইএনএস রাজপুতের উপরে সম্পূর্ণ দায়িত্বটা পড়ে গেল। আইএনএস রাজপুত ছাড়া ওইখানে কোনো জাহাজ ছিল না। আইএনএস রাজপুতের উপর আমাদের তখন ডিউটি হলো, আমাদেরকে টোটালি তখন কোনো কোস্টাল গার্ড ছিল না। কোস্টগুলোকে গার্ড করার জন্য যে এখন বহু কিছু হয়েছে, এখন কোস্টাল গার্ড হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তখন কোনো কোস্টাল গার্ড ছিল না। তখন আমাদেরই জাহাজ, আমরাই তখন আমাদেরকে বলা হলো যে আমাদেরকে সব দিকে দেখতে হবে, নজর রাখতে হবে এখন যে কীভাবে হোক ইস্টার্ন সেক্টরকে সেভ করতে হবে। আর ইস্টার্ন সেক্টরকে সেভ করতে হলে পরে আমাদের আইএনএস রাজপুতের একটা বিরাট দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। এই হলো সেই জাহাজের আইএনএস রাজপুতের স্টোরের চাবি। এই স্টোরের চাবিটা থাকে একমাত্র যে স্টোর ইনচার্জ। আমি যেহেতু ডেপথ চার্জ ফায়ারিং টিমের লিডার ছিলাম, এই চাবিটা আমার কাছে ছিল, যার মধ্যে ডেপথ চার্জ ছিল। কারণ তখন তো জাহাজ আমাদের ডিকমিশন হচ্ছে, ডিকমিশন হওয়ার ধরুন কোনো অ্যামুনেশন, আর্মস অ্যান্ড অ্যামুনেশন খুব কমই ছিল, নাই বলতে পারেন, কিন্তু ডেপথ চার্জ কমপ্লিট ভর্তি ছিল। এই ডেপথ চার্জের টোটাল ডেপথ চার্জের মালিক ছিলাম আমি, মানে আমাকে কমপ্লিটলি দেখতে হতো এই ডেপথ চার্জ। এটা হচ্ছে তার প্রমাণ। আমি যে আইএনএস রাজপুতে ছিলাম, শুধু তাই নয়, আমি যে ডেপথ চার্জ ফায়ারিংয়ের যে স্টোরের যে চাবি, এই স্টোরের চাবিটা একমাত্র স্টোর ইনচার্জে তার কাছে থাকতে পারে। সুতরাং আমি যে আইএনএস রাজপুতে ছিলাম, শুধু তাই নয়, আমি যে সেদিনকে ডেপথ চার্জ ফায়ারিং হয়েছে আমার টিমের দ্বারা, শুধু তাই নয়, সেদিনকে যে ডেপথ চার্জ ফায়ারিংয়ের দরুনই পিএনএস গাজী ডুবেছে তার প্রমাণ হচ্ছে এই। সুতরাং অনেকে বলতে পারে যে আমি জাহাজে ছিলাম কি ছিলাম না, এটা তার প্রমাণ, এই চাবিটা আমার কাছে। কারণ যেহেতু তারপরে ডিকমিশন হয়ে যায় জাহাজ, ডিকমিশন হওয়ার পরে সমস্ত যা কিছু আর্মস অ্যান্ড অ্যামুনেশন ছিল সব বেরিয়ে আসে বাইরে। বেরিয়ে আসার পরে জাহাজের যে মেইন যে সেই এর সাথে আরও চাবি ছিল, তা একটা চাবি আমার কাছে, আমি জানি না এটা কীভাবে চলে এসছে আমার পকেটে। আমি যখন তারপরে যখন 1971 যুদ্ধের পরে আমি যখন অন্য জায়গায় পোস্টিংয়ে চলে গেলাম, তখন আমি হঠাৎ একদিন পকেটে হাত দিয়ে দেখি যে এই জাহাজের চাবিটা আমার কাছে আছে। এটা হয়তো আমার ভাগ্য এই কারণে যে আমি প্রুভ করতে পারবো, আমি বলতে পারবো, আমি বোঝাতে পারবো ভারতবর্ষের লোককে যে আমি সেদিনকে আইএনএস রাজপুতে ছিলাম। শুধু তাই নয়, সেদিনকে যে ডেপথ চার্জ ফায়ার হয়েছে আমাদের হাত দিয়ে এবং আমার সেই ডেপথ চার্জ ফায়ারিংয়ের টিমের আমি ছিলাম লিডার, এবং আমি এই অন্বেষণের যে স্টোর ছিল সে স্টোরে ইনচার্জ ছিলাম। ধন্যবাদ। আমরা এতক্ষণ একদম গোগ্রাসে গিলবার মতন করে শুনছিলাম বিমলবাবুর কাছ থেকে সেই সময়ের ঘটনা। আমাদের অনেকক্ষণ অতিক্রান্ত হয়েছে। আমরা দ্বিতীয় পর্বে আরও আকর্ষণীয় কিছু ঘটনার কথা, বাস্তব অভিজ্ঞতা আমরা শুনবো বিমলবাবু।